তোর কি মনে হয় কুহু এত সহজ? তালাক বলা যদি সহজ হয় তাহলে আমার জীবনও সহজ হবে। আমার যার সাথে যা ইচ্ছে করব। তুমি পিক দেখেছো, আরো অনেক কিছু দেখার বাকি। তোমার কাছে আমার চাওয়া একটাই, এবার বলেছো, আর দুইবার বলে আর দুইবার বলে দায়মুক্ত করে দাও। আমার কথা কি আটকাচ্ছে না তোকে ইঙ্গিতে? আমি ইঙ্গিত বুঝি না, আমি স্পষ্টবাদী মেয়ে আর আমি মুভ করছি। সো প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। ইঙ্গিতে না বুঝলে আমি বলছি। আমি কথা শেষ করার আগেই কুহু কল কেটে দিল। রাগে ফুঁসছে অন্তিক। আবারও কল দিলে কুহু ধরে না, বারবার কল দিয়েই চলেছে। কুহু ব্লক করে দিয়েছে নাম্বার। বাসের মানুষ অন্তিকের কথা শুনে ওর দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে কটু কথা। পাশেই নীলও তাকিয়ে আছে। আকাশ ওর হাত থেকে ফোনটা নিয়ে আস্তে করে বলে, এটা পাবলিক প্লেস। কটমট করে অন্তিক বলে, ওর সাহস কত বড় আমাকে না বলে চলে যায়। আকাশ কথা বলে না, কারণ কথা বললেই বাড়বে। অন্তিক কিছু সময় ফোঁস করে থেমে যায়। মানুষজন বিড়বিড় করছে অল্প। নীলের পাশে বসে থাকা মহিলাটি বারবার নীলকে জিজ্ঞেস করছে কি হয়েছে। তবে নীল জানলে তো বলবে, সে নিজেও তো জানে না। কুহু কল কেটে বিছানায় গিয়ে ধপ করে বসে পড়ে। চোখগুলো টলটল করছে অশ্রুত কণায়। কেয়া এত সময় কুহুর কথা শুনেছে, তাই কুহুর কাঁধে হাত দিয়ে মন ভুলানোর জন্য বলে, কোহেলিকা, একটু পরে বাইরে বের হব আমরা, কেমন? ভাইয়ার দোকানের সামনে যাব। দেখো এদিকে সব বাঙালি, বাইরে ভিউটা দারুণ। যেহেতু আজকে এসেছো তাই একা ঘুরি আমরা আজ, কেমন? কুহু ওর দিকে তাকায়। কেয়ার মায়াবী অনেকটা কোহিনূর বেগমের মুখটা আসে। কুহু বলে, কেয়া ঠিক আছে তাহলে যাব, একটু রিফ্রেশমেন্টের দরকার আমার। আমতা আমতা করেই বলে, তবে ভাইয়ার ফোনটা একটু দাও, তোমাকে একটা জিনিস দেখাই। কুহু মাথা নেড়ে চোখ বড় বড় করে বলে। না না না, উনি মানা করেছে। কেয়া ওকে জোরে জড়িয়ে ধরে। প্লিজ প্লিজ প্লিজ, তুমি দেখলে অবাক হবে ফোনে যা আছে। না, উনি না করেছে, দেব না। কেয়া ছো মেরে নিয়ে নেয়। কুহু লাফিয়ে ওঠে। এটা ঠিক না, দাও। ভাইয়া আমানত দিয়ে গেছেন, দাও। কেয়া উঠে পুরো রুম দৌড়াতে থাকে আর ফোনটা আনলক করে। কুহু ওর পেছনে দৌড়াচ্ছে। কেয়া একটা অ্যাপে প্রবেশ করে বলে, আদারামের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানে আর উনি অ্যাপ লক করে রাখছে। কেয়া দাও বলছি। বলেই কেয়ার পিছনে ছুটছে। কেয়া ফোনটা অন করে কুহুর দিকে ফেরায়। দেখো এটা কিউট না? আমি ভাইয়ার ফোন নিলেই দেখি। কুহু ফোনের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। কেয়া পর থেমে যাওয়া দেখে নিজেও থামে, কাছে এসে বলে, অনেক আছে, দেখবা? দেখো। বেলা প্রায় 8টা। সকালবেলা ঘুম থেকে উঠতে কতটা বিরক্ত লাগে। কখন থেকে ফোনে কল আসছে, ধরতে একটুও ইচ্ছে করছে না। হাত দিয়ে ফোনটা কানে তুলে নুসাইবা আর ঘুমো ঘুমো কণ্ঠে বলে, এত সকালে কল দেয় কে? কে বলছেন? পিচ্চি, আর কত ছুটি কাটাবে? কলেজ আছে তো আজকে, তাড়াতাড়ি ওঠো। ভাইয়া, আপনার সমস্যা কি? এত সকালে কে কল দেয়? আর প্রথম দিন না গেলে তেমন কিছুই হবে না। অনেক কিছু হবে, তাড়াতাড়ি আসো। বলেই কল কেটে দেয় সায়র। ফোনটা সাইলেন্ট করে নাক মুখ বালিশে গুজে দিয়ে নুসাইবা আবারও চোখ বুজে নেয়। বললেই হলো, ওনার কথা কে শোনে। 5 মিনিট 10 মিনিট এমন করে পুরো 30 মিনিটের মতো ঘুমালো সে আরো। বারান্দার দরজা দিয়ে শাকিলা বেগম বলতে বলতে আসেন, মেয়ে, তোর এত ঘুম? ওঠ, না হলে বালতি ভরে পানি দিব তোর মাথায়। 12টা পর্যন্ত ষাঁড়ের মতো ঘুমায়। বলেই ওর চুলে ধরে আস্তে করে টান দিলেন। অল্প ব্যথায় গঙিয়ে উঠে সে আর ন্যাকা কান্না করে বলে, এমন করছো কেন সকাল সকাল? তো কি করব, তোর বোন তো বিদেশে গেল লেখাপড়া করতে। আর তুই লেখাপড়া না করে ঘুমা। আজ না তোর কলেজ আছে? আড়ামোড়া ভেঙে উঠে বসে বলে, কুহুর মতো হতে পারবো না। এত ভালো আর ত্যাগী হতে গেলে জীবনের সুখ শেষ হবে। হতে হবে না, লেখাপড়া কর, না হলে দেখবি ঘাট ধরে বিয়ে দিয়ে দেব। বাহির থেকে চেঁচানোর শব্দ আসে কানে।
আম্মু তাড়াতাড়ি দাও না, আমার তো কাজ আছে নাকি? জানো তো ফ্যাক্টরির অবস্থা ভালো না। রাহাতের কথায় উনি নুসাইবার রুম ছাড়লেন। নুসাইবা উঠে ওয়াশরুমে চলে যায়। রাহাত টেবিলে বসে আছে। শাকিলা বেগম নাস্তার প্লেট দিতে দিতে বললেন। কি রে, কি হয়েছে? রাহাত গম্ভীর স্বরে বলে, কাউন্সিলর চাচার ফ্যাক্টরিতে ঝামেলা করিয়েছে শুনলাম। তার আগে ফ্যাক্টরি এক থানায় আ- আর আগে ফ্যাক্টরি এক থাকায় আমাদেরও একটু সমস্যা হচ্ছে। একজন লোক মারা গিয়েছে। বিচলিত স্বরে আফসোস করলেন শাকিলা বেগম। আহারে, কি বলিস, মারা গিয়েছে? মানুষ কত নির্দয় হলো এমন করতে পারে? আম্মু, সবাই কি ভালো মানুষ হয় বলো? গিয়ে এগুলো মিটমাট করতে হবে। নাস্তা খেয়ে রাহাত বেরিয়ে পড়ে কাজের উদ্দেশ্যে। আরশাদ শিকদারও আজকাল বেশ ঝামেলায় থাকেন ফ্যাক্টরি নিয়ে। তাদের ফ্যাক্টরি মালিকানা আলাদা হওয়ার পর থেকে লসে যাচ্ছে খুব। যেহেতু বেশি দিন হয়নি আলাদা হওয়ার, তাই অধিক মানুষ এখনো একটাই মনে করে তাদের কোম্পানি। তাই ঝামেলা হলে দুটোতেই হয়। অল্প অন্ধকার ঘর ঘুমে বিভোর কুহু। কালকে রাতে সৃজন একটা সিম দিয়েছিল তাকে, ফোনে সেট করেছে। রাত বেশি গভীর হওয়াতে আর কারোর সাথেই কথা হয়নি তার। চুলগুলো বেশ এলোমেলো হয়ে আছে। দরজায় খটখট শব্দে চোখ মেলে মিটিমিটি তাকায় সে। দরজায় কেউ নক করছে অল্প শব্দে। কুহেলিকা, উঠ, এই কুহেলিকা। কোহিনূর বেগমের কণ্ঠ শুনে আড়ামোড়া ভেঙে উঠে বসে সে। খালামণি খুলছি, দাঁড়াও। দরজার শব্দ থেমে যায়। কুহু আস্তে করে নেমে গিয়ে দরজা খুলে দেয়। কোহিনূর বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে কিছু করছেন। কুহু বুঝে পায় না এত সকালে কেন ডেকেছেন তাকে উনি। সে কাছে যায় ওনার। টেবিলের উপর দুটো বয়াম রাখলেন, সাথে পানি। বয়ামগুলোতে সম্ভবত বিস্কিট রাখা। কুহুকে দেখে উনি বলেন, নামাজ পড়িস না? সেই কখন আজান দিয়েছে, জাগিয়ে নামাজ পড়ে ঘুমা। কুহু ওনার দিকে কিছু সময় তাকিয়ে দেখে লং কুর্তির সাথে একটা হিজাব পরেছেন। মনে হয় নামাজ মাত্র পড়েছেন। কুহু মাথা দুলিয়ে বলে, যাচ্ছি। কুহু খেয়াল করে কেয়ার রুমের লাইট জ্বলছে। মনে হয় নামাজ পড়ছে সেও। সৃজনের রুমের লাইট অফ। কুহু প্রশ্ন করলো না কোনো। নিজের রুমে গেল চুপচাপ। ওয়াশরুম থেকে অজু করে বের হলো সে। বাড়িতে থাকতে যা ভণ্ডামি করেছে তারা, অন্তত বিদেশ এসেও তার খালামণির কত স্ট্রিক্ট নামাজ পড়ে। বিষয়টা খুব ভালো লাগলো কুহুর কাছে। বিছানার সামনে এসে দাঁড়ায়। নামাজের পাটি নেই তো, খালামণির থেকে নিতে হবে। গায়ে জড়ানো ওড়নাটা দুটো প্যাচ দিয়ে রুম থেকে বের হলো সে। কোহিনূর বেগম ড্রয়িং রুমে নেই। ওনার রুমে আলো জ্বলছে। কুহু ওনার রুমের দিকে পা বাড়ায়, তবে কলিং বেলের শব্দে আবারও থামে। সে দরজার কাছে থাকাতে দরজা খুলে দেয়। তার চোখ পড়ে এক শীতল চোখে। সৃজন কুহুর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মাথায় বিশাল ঘোমটার, মুখে পানির ছিটেগুলো মোহ তৈরি করছে ভেতরে। কুহু ওকে সাইড দিয়ে দেয়। পরনে ট্রাউজার আর টি শার্ট, মাথায় টুপি। সৃজন কথা না বলে চুপচাপ বাসায় প্রবেশ করে। কুহু বুঝতে পারে একেও কোহিনূর বেগম মসজিদে পাঠান প্রতিদিন। সৃজন গিয়ে টেবিলে বসে আর একটা বিস্কিটের বয়াম হাতে নেয়। কুহু কোহিনূর বেগমের রুমে চলে যায়। উনি নামাজ পড়ে এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। খালামণি, নামাজের পার্টি কোথায়? উনি কুহুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ড্রয়িং রুমে, ওখানে ছোট্ট কাপড়ের জার্ক আছে, ওটার উপরে তাকে পাবি। কুহু মাথা নেড়ে চলে যেতে নিলে উনি ডাকেন, শোন কুহেলিকা। কুহু থামে। ওনার দিকে ফিরে নীরব দৃষ্টিতে তাকায়। কোহিনূর বেগম বলেন, কালকে কিছু বলিনি, তবে প্রতিদিন নামাজ পড়বি, বলতে যেন না হয়। আমি সব আমল তোদের দিয়ে করাতে পারবো না, তবে এতটুকু তো মেনেই চলতে হবে। কুহু মাথা নেড়ে বলে, ঠিক আছে খালামণি, তুমি তো ভালোর জন্যই বলেছো। কুহু রুম থেকে বেরিয়ে পড়ে। সৃজন তখনও ওখানেই বসেছিল। এবার কেয়াও আছে। দুই ভাই বোনের হাতে দুটো বয়াম। কুহু ওদেরকে দেখে চলে গেল। কেয়া খেতে খেতে বলল, কালকে কত বললাম, তোমার ফোন দিলই না আপু। সৃজন আস্তে করে বলল, তোর মতো বেয়াদব না কুহেলিকা, ও ভালো মেয়ে, কথা শোনে। হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলিয়ে হেসে দিল কেয়া। ঠিক কুহেলিকা আপু ভালো, তবে ওই যে বললে আমার মতো না, আমি তো পচা, তাই থাবা মেরে নিয়েছিলাম।
হরকালো সৃজন, তবে আবারও শান্ত হয়ে বলল। হ্যাঁ কি হলো? অ্যাপ তো লক করে রেখেছি। বাঁকা হাসে কেয়া, ঠোঁটে দুষ্টুমির রেশ। লগ দেখলাম, তবে কালকে প্রায় 7-8টা নতুন পিক ছিল। তবে নৌকা ছুঁড়েছ, ওই পিকটা দারুণ ছিল। এসে দিল সৃজন, ওর দিকে বড় বড় চোখ করে বলে। মানে তুই তুই হাতে মাছি ছাড়া ভাব নিয়ে কেয়া শুধায়। বুঝি না মানুষ কি পায়, পছন্দের মানুষের নাম, বার্থ ডেট, দেখার ডেট এগুলো পাসওয়ার্ড দিয়ে রাখে, আবার এখন ফিরে দেখার ডেট দেওয়া। ইয়াক! সৃজন বিস্কিটের বয়ামটা টেবিলে খট করে রেখে বলল। এগুলো ওকে দেখিয়েছিস? আমি দেখবো? ওর চোখ আছে, দেখেছে নিজে। সৃজন বসা থেকে উঠে কেয়ার সামনে গিয়ে চুলগুলো হাতে মোট করে ধরে বলল। বান্দরনি, মান সম্মান শেষ করে দিলি আমার। কেয়া ডিঙিয়ে চেঁচিয়ে উঠল। মাম্মা, ভাইয়া দেখো মারে। কেয়া ভেঙিয়ে চেঁচিয়ে উঠল। কোহিনূর বেগমের শব্দ এলো ভেতর থেকে। সকালবেলা নাটক করছিস তোরা? সৃজন, ওরে ছাড়, রুমে যা। কেয়া ফাজলামি না করে রুমে যা, না হলে আমি আসলে খবর আছে। ভ্রু কুচকে পিটপিট করে চোখ ছোট করে সৃজন কেয়ার দিকে তাকালো, তারপর ছেড়ে দিল। সৃজন পানি খেয়ে যাওয়ার সময় কেয়া পানি খাচ্ছিল। পেছন থেকে সৃজনের মাথায় থাপ্পড় দিতেই কেশে উঠল কেয়া। সৃজন ওকে ভেঙচি কেটে রুমে চলে গেল। কেয়া পানি খেয়ে ওঠার সময় দেখলো কুহু নিজ রুম থেকে বের হচ্ছে। কেয়া ওকে দেখে হেসে দিয়ে বলে। এখন আর কাজ নেই, বসে থেকে ঘুমাও, গিয়ে যত সময় ইচ্ছে। আম্মু ডাকবে না? কুহু মাথা নাড়ে, তার পেটে খিদে প্রচুর। যতই হোক সে নতুন এসেছে এখানে, বলতে লজ্জা করে তো। কুহু রুমে যেতে নিলে কেয়া ওকে ডেকে বলে। কুহেলিকা আপু দাঁড়াও, সকালে উঠলে খিদে পায় না খুব? বলতে বলতে আবারও টেবিলের কাছে এসে একটা বয়াম নেয়। আমি আর ভাইয়া সকালে খাই, এমন সময় আম্মু তো অসুস্থ, এ সময় কি করবে আমাদের জন্য, তাই বিস্কুট খাই। বয়ামটা কুহুর হাতে দিয়ে বলল। নাও, তোমার খিদে পেলে খেও, আমার অনেক ঘুম পাচ্ছে, ঘুমাতে যাই। এরা দেখে মন পড়তে জানে, মা ভাই বোন সব একরকম। কুহুর বিষয়টা খুব ভালো লাগলো। কেয়া নিজের রুমে চলে গেল। কুহু বয়ামটা নিয়ে রুমে গিয়ে বিছানায় আসন করে বসে ফোন নিয়ে দেখছে আর খাচ্ছে। হঠাৎ কিছু একটা মনে করে একটা নাম্বারে কল দিল। কিছু সময় রিং হতেই কলটা রিসিভ করলো ওপাশ থেকে। আলতো হেসে কুহু বলল। আর একটা বার সাহায্য করবে আমায়? অপর পাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। কুহু গম্ভীর স্বরে বলল। আর একটা বার সাহায্য করবে আমার? ভিডিওটা আর কিছু পেপারস লাগবে, ওই ওদের অবৈধ কাজের। মেয়েটি কিছু সময় চুপ থেকে বলল। আমি আপাতত দেশে নেই, তো আমার এক ভাইয়া তোমার সাথে যোগাযোগ করবে, তাকে দিও। আমি তোমাকে ওনার নাম্বার দিচ্ছি, আর ওনার কাছে তোমার নাম্বার দিয়ে দিব। তোমার বেবি কেমন আছে? কিছু সময় কুহু মেয়েটির সাথে কথা বলে। শিহাবের প্রেমিকা ছিল, প্রেগনেন্ট হওয়াতে অ্যাবর্শন করাতে বলেছিল। মেয়েটি রাজি না হওয়াতে ছেড়ে দিয়েছে, আর ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেছিল। নিলয়ের শরীর কাঁপিয়ে জ্বর এসেছে রাতে। রোমানা বেগমর যত্ন তো করেছেন, তবুও নিজের মানুষেরও একটা মায়া আছে। সকালে উঠে রোমানা বেগম নীলকে নাস্তা দিয়ে দিয়েছিলেন। এখন রোদ উঠেছে আকাশে, জ্বর কমতেই বের হয়ে আসে রুম থেকে সে। রোমানা বেগম ওকে দেখে অল্প হাসেন। আয় নীল, বস এখানে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সকালে উঠে কান্না করেছে সে। রোমানা বেগম ওর কাছে এসে চেয়ারে বসালেন। আর কাঁদিস না নীল, মানুষ সারা জীবন বাঁচে না। নীল অল্প সময় চুপ থেকে আস্তে ধীরে কণ্ঠে বলে। আমার আর কেউ নেই আন্টি, এই একটা মামা আছে, আম্মু ছেড়ে যাওয়ার পরে এখনো খবর নেয়নি। আর নেবেই বা কেন, সম্পর্ক তো ওখানেই শেষ। আব্বুর জন্য কষ্ট হচ্ছে, সকালে কলেজের জন্য ডেকে নিজেও কাজে চলে যেত,
আজকে আমাকে কেউ ডাকেনি আন্টি, কেউ ডাকেনি। বলে আবার কেঁদে দিল। রোমানা বেগম ওর পাশে বসে বললেন, জানিস নীল, আমারও মেয়ে ছিল তোর মতো, ওই কাউন্সিলরের ছেলে কেড়ে নিয়েছে। আমি কি বেঁচে নেই? আকাশকে দেখ, বউ নিয়ে চলে গেল। অন্তিক বাড়িতে আসে না, তোর আঙ্কেলও আসে রাতে। ধরতে গেলে আমারই বা কে আছে? তবে আমি কি থাকছি না? আমাদের জীবনে মানুষ আসবে যাবে, এটা নিয়ে মন খারাপ করা, নিজে ভেঙে পড়াটা কি ঠিক? নীল চোখ মুছে ওনার দিকে তাকায়। রোমানা বেগম আবার বলেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হয় রে মা, কান্না করিস না, দোয়া কর। আর নিজের লেখাপড়ায় মন দে। আমার কাছে তুই আমার মনির মতোই, আমার সাথে থেকে লেখাপড়া করবি তুই। এর মধ্যে সিঁড়ি দিয়ে গম্ভীর ও থমথমে মুখ নিয়ে অন্তিক নামে। রাগটা স্পষ্ট তার মুখে, চোখগুলো লাল, মনে হয় রাতে ঘুমায়নি বিন্দু পরিমাণ। রাতে আকাশ তাশার কাছে চলে যায়। নীলকে বাসায় দিতে আসে অন্তিক, তবে রাত বেশি হওয়াতে ফেরে না আর। এমনিতে সে ফ্ল্যাটে থাকে। রোমানা বেগম উঠে এসে অন্তিককে জিজ্ঞেস করলেন, কিরে অন্তিক, নাস্তা করবি না? না, নীল বিকেলে আব্বুর সাথে করে যাবে তুমি। অন্তিক একটা বাক্যও ব্যয় করলো না, বাসা থেকে বেরিয়ে গেল। রোমানা বেগম মন খারাপ করে নীলের সামনে গিয়ে আবার বসে বললেন, একটা সিদ্ধান্ত আমার পুরোটা পরিবার শেষ করে দিল নীল। আমার ছেলেগুলো আর আপন নেই আমার। নীল নির্লিপ্ত নয়নে তাকিয়ে আছে ওনার দিকে। তারও মা নেই, তবে একদিনে উনি মায়া দিয়েছেন নীলকে। বাসা থেকে বেরিয়ে অন্তিক সোজা আকাশের কাছে যাবে। বাইকে উঠে সে একটুও সময় ব্যয় করে না। আকাশ হয়তো ফ্যাক্টরিতে আছে। দুই প্রান্ত থেকে তার মাথায় চাপ পড়ছে খুব। কুহু চলে যাওয়া, ফ্যাক্টরির বিষয়, পুলিশের ঝামেলা, সব যেন প্রতিবার একসাথে ঘিরে নেয় তার অস্তিত্বকে। ফ্যাক্টরির সামনে এসে বাইকটা সাইড করে রাখে, তারপর ভেতরে যায়। আকাশ কয়েকজন লোকের সাথে কথা বলছে দাঁড়িয়ে। অন্তিক গিয়ে ওদের কথা শেষ হওয়ার অপেক্ষা করছে। কথা শেষ হলে আকাশ নিজ কেবিনে যায়। অন্তিক ওর পেছনে। আকাশ বসে জিজ্ঞেস করে, কিছু বলবি? রাশভারী কণ্ঠে অন্তিক বলে, ওর সাথে কথা বলবো। ব্লক করে রেখেছে। খুলেছে জানি, কল দে, রাগারাগি করবো না। অন্তিক ভাই প্লিজ, যা ভালো লাগছে না, এমনি টেনশনে আছি। বললাম তো কল দে, না হলে আইডি দে। বিরক্ত হলো আকাশ। কল দিল সৃজনের অ্যাকাউন্টে, কারণ কুহু এখনো নিজের পার্সোনাল নাম্বার বা অ্যাকাউন্ট তাকে দেয়নি। সামান্য সময় রিং হতেই কল রিসিভ করে সৃজন। জি বলুন। আকাশ ওর কণ্ঠস্বর শুনে বলে, কুহু আছে? সৃজন একটু নীরব থাকে। এখনো তো তেমন বেলা হয়নি। সে ঘুমো ঘুমো কণ্ঠে কথা বলছে। এত সকালে? ও তো মনে হয় একটু আগে ঘুমালো। খুব বেশি প্রয়োজন না হলে পরে দেই। অন্তিকের মুখের দিকে তাকায় আকাশ। চোয়াল তীক্ষ্ণ করে আছে সে। আকাশ বলে, এখন দিলে ভালো হতো। সৃজন উঠে বসে, নিচে পা রাখে আস্তে করে। আপনি কি হন কুহেলিকার? কাজিন। অন্তিক? না না, অন্তিকের ছোট। আমি আকাশ। ও। বলতে বলতে কুহুর রুমের দরজার সামনে চলে আসে সৃজন। দরজায় ঠক ঠক করে নক করতেই কুহু খুলে দেয়। মনে হয় ঘুমায়নি, নামাজ পড়ে। সৃজন বলে, এখনো ঘুমাওনি? নাও তোমার কাজিন আকাশ। কুহু অল্প ক্ষীণস্বরে বলে, স্থির লাগছে, তাই ঘুমোতে পারছি না। কথা বলে রেখে দাও তোমার কাছে, বেরোনোর সময় নিয়ে যাব। কুহু রুমের ভিতরে গিয়ে দরজা লক করে দিয়ে বসে। ভাইয়া বলুন। গলা ছেড়ে দেয় আকাশ, অতঃপর বলে, অন্তিক কথা বলবে তোমার সাথে। একটা দীর্ঘশ্বাস নিয়ে কুহু বলে, ওর যা ব্যবহার, আচ্ছা দিন। অন্তিক ফোনটা হাতে পেয়ে উঠে দাঁড়ায় আর নীরব স্থানে চলে যায়। কয়েক মুহূর্ত চুপ থাকে অন্তিক, তারপর বলে, বেশি হচ্ছে বলে মনে হয় না তোর? বেশি করছি, তাই হচ্ছে। ঠিক আছে, পড়ালেখা করবি তো? কত বছর? কুহু নীরব হাসে। ঠিক নেই, সেটেল হয়ে যাব। ঠিক। রাগ হয় অন্তিকের, তবে চেপে রাখে। রাগ করে থাকিস না গো, জানিস তো আমি এমনই। আবারও একটুক্ষণ করে হাসে কুহু। কেমন তুমি জানি না আমি। আর রাগ অভিমান আপন মানুষের সাথে করা হয়। তুমি কে? লিসেন কুহু, আমার ধৈর্য কম। 2 বছর লাগবে মাস্টার্স করতে, তারপরে চলে আসবি। ছেড়ে দিয়েছ আমায়, তাহলে ডাকো কেন?
ছেড়ে দেওয়ার কথাটা এতটাই বিষাক্ত লাগছে অন্তিকের যে তার মাথার রগ ফুলে ওঠে আর কটমট করে বলে। আমাকে রাগাস না কুহু। কুহু নাক ফুলিয়ে রাগের সাথে বলে, এবার কি করবে? আমাদের মধ্যে আছে কি ভাঙার? আমাকে তো মুক্ত করে দিয়েছো তুমি। গত 2 দিনের চিন্তা তার উপর কুহুকে নিয়ে এগুলো যেন নিতে পারছে না অন্তিক। কুহুর রাগ ভাঙবে কি? তার রাগ হচ্ছে উল্টে। ঠিক আছে থাক, তোর যা ইচ্ছে কর, তবে মনে রাখিস মুক্তি এত সহজ নয়। আমি আর যোগাযোগ করব না। কুহু তাচ্ছিল্যে হাসে। মুক্তি দিয়ে দিয়েছো, এখন আর কঠিনের কিছু নেই। ইঙ্গিতে কথা বলে কুহু। কালকেই বলেছি আমি স্পষ্টবাদী মেয়ে। নিজের রাগ নিয়ন্ত্রণে ব্যর্থ অন্তিক প্রতিবার। এবারও তার ব্যতিক্রম নয়। কুহুর উপর চটে যায় সে। থাক, আমিও আর কল দেব না তোকে। তোর যা ইচ্ছে কর, স্বাধীন তুই। মুক্তি চাস তো দিলাম মুক্তি। কুহুর হাত আবারও কাঁপে ওই দিনের মতো, কলিজা ধক ধক করে, তবে এবারও কঠিন থাকে। সে নিজেকে সামলে নিয়ে বলে, কথাটা কি এবারও মন থেকেই বললে? তুই যদি চাস তাহলে মন থেকে বলতে হবে। চাস তুই? অবহেলা? আমার শূন্যতা বুঝবে ঠিক তুমি। যেদিন আমি অন্য কারো হয়ে যাব, সারা জীবন আফসোস করবে তুমি, আমাকে পাবে না। পাওয়ার জন্য প্রতিটা ক্ষণ মরিয়া হয়ে থাকলেও না, পাবে না। ভালোবাসিনি আমি তোমায় কোনোদিন, কারণ শুধুই অবহেলা। আর বাসবো না কখনো, কারণ আমি বুঝে গেছি তোমার ভালোবাসা মানে অবহেলা। তুমি সুখ পেলেও তোমার পেচিকে পাবে না। কয়েকবার শব্দ হয়ে কলটা কেটে গেল। 2 রাতের অনিদ্রা ও ধকল, তার উপর কুহুর চিন্তা আর রাগ অন্তিকের শরীরকে এবার কাহিল করছে। একটু ঢুলে পড়তে নেয় অন্তিক, তবে পাশে থাকা দেওয়ালে ভর দিয়ে নিজেকে সামলে নেয়। দেওয়ালের সাথে পিঠ ঘেঁষে বসে পড়ে সে। এক হাতে ফোনটা, অন্য হাতে নিজের চোখ ও কপাল ঘুরে মাথা নুইয়ে আছে সে। চিন্তা করতে পারছে না সে। ব্রেইন আর নেই নিজের সাথে, এমন মনে হচ্ছে। এই মুহূর্তে যদি পেছিয়ে এসে জড়িয়ে নিত তাহলে মনে হয় শান্তি লাগতো। কেন কুহু আর সে দুজনেই এমন একঘেয়ে? একটু কি নিজেকে সংকোচ করার চেষ্টা করা উচিত ছিল তখন? আকাশ কেবিন থেকে বের হয়ে দেখে অন্তিক বসে আছে মুখ ঢেকে। বুঝতে বাকি রইল না, আবারও ঝামেলা করেছে তারা। অন্তিকের সামনে গিয়ে এক হাঁটু মুড়ে বসে আকাশ, কাঁধে হাত দিয়ে অন্তিককে বলে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে সব। নিজেকে নিয়ন্ত্রণ করে ওকে বোঝা। অন্তিক উত্তর করে না আর না নড়ে। আকাশ একটু ঝাঁকি দিতেই একপাশে হেলে পড়ে অন্তিক। চোখগুলো নিভু। আকাশ চট করে ধরে অন্তিককে ছড়িয়ে অন্তিকের সাড়া দেয়। দেহের নড়াচড়া বন্ধ হয়ে আছে। অন্তিক, এই গালে 2 থাপ্পড় দেয় আকাশ অন্তিকের, তবুও অন্তিকের সাড়া নেই। জোরে চেঁচিয়ে ওঠে আকাশ, আব্বু। অন্তিক, তোর এই যে রাগ কবে কমবে? ছোট হয়ে আর কত আমি সামলাবো? বীর করতে করতে ধরে তুলতে থাকে আকাশ। তবে এত বিশাল দেহের একজন পুরুষকে কি একা তোলা সহজ? আকাশের চেঁচানোর শব্দে কয়েকজন লোক ও আনিস শিকদার আসেন, আর এমন অবস্থা দেখে তাড়াহুড়ো করে কাছে গিয়ে ধরে। কি হয়েছে? চিন্তিত স্বরে আনিস শিকদার বললেন। আকাশ ক্রন্দনরত স্বরে বলল, জানি না, ডাকলাম ওঠে না। তাড়াহুড়ো করে কয়েকজন ওকে ধরে তুলল। একজন লোক রিক্সা ডাক দিতে চলে যায়। আকাশ ওকে নিয়ে একটা রিক্সায় করে চলে গেল। আর পিছনে আনিস শিকদার। ফ্যাক্টরিতে ম্যানেজার আছে, তাই অত চিন্তা নেই। বেলা গড়িয়ে প্রায় 10টা। সেই সকালে সৃজন কুহুকে ফোন দিয়ে গিয়েছে। কুহু রুম থেকে তারপরে আর বের হয়নি। সৃজন রেডি হয়ে বের হয়েছে রুম থেকে। কোহিনূর বেগম নাস্তা দিচ্ছেন টেবিলে। সৃজন বের হয়ে টেবিলে বসে বলে, কুহেলিকা ওঠেনি? ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়েই কুহুর কথা জিজ্ঞেস করে সৃজন। কোহিনূর বেগম ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। সৃজন হালকা হেসে দিয়ে বলে, কি এমন করে দেখার কি আছে? যেন আমি লুকিয়ে রেখেছি কিছু? ওর কাছে আমার ফোনটা, তাই খোঁজ করছি। কেয়া রুম থেকে কলেজ ড্রেসে বের হয়ে বলতে থাকে, বাবা, কালকেও ফোন দিয়ে চলে গেলে, আজকেও দিয়ে রেখেছো। তুমি তো আমাকেও ধরতে দাও না কখনো। কোহিনূর বেগম ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, কালকে দেখলাম মেয়েটার শরীর ভালো না, আর আজকে এত সকালে ঘুম থেকে ডেকে তুললাম, তাই ঘুমাচ্ছে হয়তো, তাই ডাকিনি। সৃজন কেয়াকে বলে, ওকে ডেকে নিয়ে আয়, আমি বের হব এখন। তো তুমি যাও, আপুকে কেন দরকার?
বিরক্ত হয়ে নাটকীয় স্বরে সৃজন বলল। আমার ফোন ওর কাছে গাধা। কোহিনূর বেগম ওদের সামনে খাবারের প্লেট দিয়ে নিজেই এগিয়ে গেলেন কুহুর দরজার সামনে। আস্তে করে ধাক্কা দিয়ে ডাকলেন তিনি। কুহেলিকা। কুহু শব্দ করে না। কোহিনূর বেগম আবারও ডাকে, এবার একটু জোরে। সাড়া না পেয়ে সৃজন বসা থেকে উঠে বলে। কি হলো? এগিয়ে 2 পা বাড়ালো সামনের দিকে। খট করে দরজা খুলে গেল কুহুর রুমটার। একটা জোরে ধাক্কার সাথে কোহিনূর বেগমের বুকে আছড়ে পড়ল সে। হো হো করে শব্দ করে কান্না করছে। ভীষণ নয়নে ওর দিকে তাকায় সবাই। কোহিনূর বেগম ধাক্কাটা সামলাতে না পেরে একটু পিছলেন। আর যাব না আমি ওই স্বার্থপর অহংকারীর কাছে। আমাকে একটু মূল্য দেয় না। এখানে লেখাপড়া করে আমি জব করব, তবুও যাব না। খালামুনি, তুমি কি আমাকে রাখবে না? সৃজন ভাইয়া আমাকে হেল্প করবে না? কুহুর পিঠে আলতো হাত বুলালেন তিনি। সকালে তো মেয়েটা হাসি খুশি ছিল, তাহলে হঠাৎ কি হলো এমন? কি হয়েছে কুহেলিকা মা আমার? নির্লিপ্ত চোখে চেয়ে আছে সৃজন কুহুর কান্নার দিকে। কুহু থামছে না। হাতে সৃজনের ফোনটা, আলো জ্বলছে মিটিমিটি। কেয়া এগিয়ে গিয়ে কুহুর কাঁধে হাত রাখলো। কোহিনূর বেগম কুহুর মুখটা তুললেন নিচের দিকে। কখন থেকে কান্না করছে জানা নেই, মুখটা ফুলে গিয়েছে খুব, ঠোঁটগুলো শুকনো লাগছে। উনি আবারও কুহুর মাথাটা বুকের সাথে চেপে ধরলেন আর মায়াময় স্বরে বললেন, কেন কান্না করছিস কুহু? কেউ কিছু বলেছে কি বাড়িতে? কান্না করিস না মা। ক্রন্দনরত বুকটার দিকে তাকিয়ে আছে শান্ত নয়নে। ইচ্ছে করছে কুহুকে বুকে আগলে সান্ত্বনা দিতে, তবে সৃজনের কি সেই অধিকার আছে? সাথে অল্প রাগ, অতীতের কিছু দৃশ্য। চোখগুলো পাল্টে গিয়েছে নিমেষেই, রাগ ও কষ্টে। একটু এগিয়ে যায় সে। কে কি বলেছে কুহেলিকা? 7টার সময় তো ঠিক ছিলে। কুহু কান্না করেই চলেছে। গত একটা মাসের সব কষ্টগুলো প্রকাশ করছে। অন্তিক এত কিছুর পরেও এমন ব্যবহার করতে পারে? একটু কি তার মন গলে না কুহুর জন্য? না কুহু তাকে ভালোবাসে এমন নয়, তবুও কষ্ট দেওয়ার পরে একটা মানুষের অনুশোচনাও থাকে, দয়াও তো হয়। কষ্ট আর লাগছে না সৃজনের। এবার অল্প রাগ তার চোখে স্পষ্ট হচ্ছে। কোহিনূর বেগম সান্ত্বনা দিতে ব্যস্ত। কেয়া কুহুকে পেছন থেকে ধরে, অল্প সান্ত্বনা দিচ্ছে। আচানক ধমকে উঠল সৃজন। চুপ! কান্না করলে এবার একটা আছাড় দিয়ে গুঁড়ো করে ফেলবো। কে কি বলেছে সেটা বলো। লাফিয়ে হকচকিয়ে ওঠে সবাই। কুহুর কণ্ঠ থেমে যায়। ভেজা চোখে তাকায় সৃজনের দিকে। তারা কি বিরক্ত হচ্ছে কুহুর আচরণে? কোহিনূর বেগম চোখ রাঙায় সৃজনকে, তবে সৃজনের রাগ হচ্ছে খুব। কুহু ফোনটা কেয়ার হাতে দিয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই ধমকে উঠল সৃজন আবার। এই, কোথায় যাও? কে কি বলছে বলো আগে। কুহু শুকনো ঢোক গিলে কোহিনূর বেগমের দিকে তাকিয়ে সৃজনের দিকে তাকিয়ে বলে, এমনি মন খারাপ লাগছিল। কেয়া সৃজনের ফোনটা দিয়ে দেয় সৃজনের হাতে। সৃজন ফোনটা নিয়ে বলে, সকালে তো ভালোই ছিলে, এর মধ্যে এত কান্না করার কারণ? মন খারাপ? কোহিনূর বেগম রাগ দেখিয়ে বলে, সৃজন, বেশি হচ্ছে এবার। কি বেশি হচ্ছে? কুহেলিকা, তোমাকে কে কি বলেছে বলো। কুহু একটু রুষ্ট কণ্ঠে বলে, পরে বিরক্ত করলাম, আর ভাবতে হবে না। কটমট করে বলল সৃজন। কথা আমার ফোন দিয়েই বলেছ, জানতে সময় লাগবে না। আমি ঝামেলা চাই না ভাইয়া, প্লিজ। কুহু চুপ করে রুমে চলে যায়। সাথে কেয়া রুমে গিয়ে আবারও কান্না করে দেয় কুহু। সবাই নিজের জন্য ব্যবহার করলো আমাকে। দাদু, বাবা, স্বামী, নিজেকে আর কিভাবে সামলাই আমি? আজকে আবার কেন আমাকে ভাঙলো? আমি তো ঠিক ছিলাম। কেয়ার ওকে সান্ত্বনা দিচ্ছে, তবে মন কি মানে? কতবার একটা মানুষ তার ভুলগুলো দেখেও না দেখার মতো থাকবে সে? অন্তিক কি একটু নরম স্বরে বলতে পারতো না? কুহুর না হয় ভুল ছিল, তবে বেশি ভুল কি অন্তিকের নয়? তবে আজকের পরে মন থেকেও সব রকম চিন্তা মুছে ফেলতে হবে। অন্তিক কুহুকে ভালোবাসে না, এটা কুহু জানে। আর না কুহু অন্তিককে ভালোবেসেছে, আর না বাসবে। সুযোগ কই দিল? যখনই কুহু ওকে নিজের করতে চায়, প্রতিবার অবহেলায় দূরে সরায়। সৃজন, তুমি এমন ব্যবহার করতে পারো না মেয়েটার সাথে। মেয়েটা এমনিতেই কম কষ্ট করেনি। কেন মাম্মাম? আমি ওকে ওখান থেকে নিয়ে এসেছি, তাহলে কেন ওরা ওকে নিজে কল দিয়ে কাঁদাবে? ভরকালেন কোহিনূর বেগম রাগের সাথে বললেন, একটা সম্পর্ক নষ্ট এমনি এমনি হয় না, আর ওর পার্সোনাল জীবন, এটা তুমি কেন বলবে? তোমাদের এই সমস্ত কথার জন্য এত কষ্ট পাচ্ছে মেয়েটা,
একটা ছেলে যে নিজ থেকে ওকে ছেড়েছে তার সাথে সম্পর্ক গড়ে থাকে কি করে? কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার শিক্ষা আমি তোমাকে দেইনি সৃজন। ধমকে উঠল সৃজন। করব হস্তক্ষেপ, এখন থেকে প্রতিবার করব। 7টা বছর তোমাদের কথায় ওর ধারে কাছেও যাইনি আমি, কি হয়েছে তাতে? সেটা তোমার দেখতে হবে না, যাও দোকানে। কটমট করে নিজের ফোনের স্ক্রিন ওপেন করে সৃজন। কল হিস্ট্রি ডিলিট করে ব্লক করে দিয়েছে কুহু। জিভ দিয়ে গাল ঠেলে তাচ্ছিল্য হাসে। বের হওয়ার সময় জোরে ডেকে বলে, কেয়া, বিকেলে তোদের নিয়ে ঘুরতে যাব, রেডি থাকিস, মন ফ্রেশ হবে। সৃজন বাসা থেকে বেরিয়ে যায়। সকলের নাস্তা খেতে বসেও খেলো না সে। বাইরে হালকা রোদের ঝলক। দীর্ঘশ্বাস নেয় সৃজন। বাসা থেকে তার সব দূরে না। তার বাবা দিয়েছিলেন বাঙালির সব গ্রোসারির। বাবা মারা যাওয়ার পর থেকে সে চালায়। সময়ের সাথে পরিচিত পাওয়াতে এখন বেশ ভালোই চলে তাদের। কুহুকে সে দেখেছিল খুব ছোট্ট থেকে, তখন বোনের মতোই আদর করত। সৃজন ছোট থাকাকালে বছরে 1-2বার দেশে যাওয়া হতো, তবে হঠাৎ করে তার দেশে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন তার বাবা। ছোট থেকেই কুহুকে আদর করত খুব। ভাইয়ের মতোই দেশে এসে খালার বাসায় আসলে কুহুকে না নিয়ে বাসা থেকে বের হতো না কখনো। বেশ শান্ত স্বভাবের হওয়াতে কুহুও থাকতো তার সাথে। কুহুর থেকে বয়সে 7 বছরের বড় সে। লাস্ট যখন দেশে গিয়েছিল তার বাবা মা, কেয়া আর সে দাদুর বাসা থেকে গিয়েছিল। সকালবেলা শিকদার বাড়িতে এসেছে সৃজন ও তার পরিবার। সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। তবে সৃজন খুঁজে চলেছে তার কুহেলিকাকে। বড় হয়ে গিয়েছে তাই ঘুরতে নিয়ে যাওয়া যাবে না। সৃজনের বয়স এখন 18 বছর, তবে চেহারার ভাব সবসময়ের মতো নীরব ও ত্যাজি। রাহাতের সাথে রাহাতের রুমে বসে কথা বলছে সে। জানালা থেকে বাহিরের দিকে দৃষ্টি। রাহাত, কুহেলিকা আর নুসু কখন আসবে? মিস করছি ওদের। রাহাত হেসে দিয়ে বলে, একটু পরেই চলে আসবে। আজকে মনে হয় ক্লাস করাবে না ওদের স্কুলে। সৃজন তপ্ত নিঃশ্বাস ফেলে জানালার বাইরে তাকায়। তবে সে আশা করেনি যে তার মোহ লেগে যাবে শুধু একটু দৃষ্টি ঘোরাতেই। সদ্য ফোটা কিশোরী স্কুল ব্যাগ কাঁধে নিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ির দিকে আসছে। ঠোঁটে চিনচিনে হাসি, হাতগুলো নেড়ে নেড়ে কথা বলছে নুসাইবার সাথে সে। কুহেলিকাকে কখনোই সে বোন ছাড়া ভাবেনি, তবে আজ এত সুন্দর লাগছে কেন? নিজের দৃষ্টি সরাই সৃজন। না, সে তো বোন নয়। ছোট থেকে কত কোলে নিয়েছে একে নিয়ে উল্টোপাল্টা ভাবা যাবে না। একে নিয়ে উল্টো পাল্টা ভাবা যাবে না। রাহাত কুহুকে দেখে বলে, ওই যে আসছে। সৃজন আর একবার তাকায় রাহাতের কথায়। এর মধ্যে কুহু বাসার ভেতরে প্রবেশ করে ফেলেছে। রাহাত বসা থেকে উঠে বলে, চলো বাইরে থেকে ঘুরে আসি আমরা। সৃজন মাথা নেড়ে সাই দেয়। রুম থেকে বের হতেই দেখে স্কুল ড্রেস পরা সেই ছোট্ট মেয়েটি পানি খাচ্ছে। সৃজনকে দেখে পানির গ্লাস রেখে নড়ে চড়ে দাঁড়ায় কুহু। কেমন আছেন ভাইয়া? কুহুর কণ্ঠস্বরও পাল্টে গিয়েছে। স্বরটা খুবই কিউট লাগছে। ভালো আছি, তুমি কেমন আছো? বড় হয়ে গিয়েছো কুহেলিকা। লজ্জা পেয়ে হেসে দিল কুহু। কোহিনূর বেগম হেসে হেসে বলেন, তো বড় হবে না, কিছুদিন পরে বিয়ে দিয়ে দিব। কুহু খিলখিল করে হেসে নিজের রুমে চলে যায়। সৃজন রাহাতকে বলে, নুসু আর কুহেলিকাকেও নিয়ে নাও। নুসাইবা দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠে যাওয়ার জন্য। রাহাত রাজি হয়, কারণ এখন না করলে শাকিলা বেগম মারও দিতে পারে। কুহু, রেডি হয়ে 2 মিনিটে বের হবি বলে দিলাম। কুহু রেডি হয়ে বের হয়। সময় কম দেওয়ায় সাদাসিধে একটা জামা পরে চুলগুলো উঁচু করে ছুটি করেছে সে। সাথে রোসাইবা ও কেয়া। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। তারা ছোট্ট একটা আইসক্রিমের দোকানে দাঁড়ায়। নোসাইবা তেমন বোঝে না সব সময়ই। কুহু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। সৃজন ওর দিকে একটু এগিয়ে গালে ধরে বলে, এখানে কি হয়েছে তোমার? নিচু হাতে গাল স্পর্শ করে কুহু। সকালে স্কুলে যাওয়ার সময় অন্তিক গাল ধরে টান দিয়েছিল, কত লাল করে দিয়েছে। না, তেমন কিছু না, এলাকায় কিট বেড়েছে, হয়তো কামড় দিয়েছে। ফিক করে হেসে দিল সৃজন, সাথে কুহুও। হাসিটাও এই মেয়ের পাল্টে গিয়েছে। বাহ, দারুণ তো। তবে এদিকে তাকালে হবে না। খালাতো বোন আপন তো নয়, ভাবতে সমস্যা কোথায়? গলা কাকারি দিয়ে কেয়াকে বলে, তাড়াতাড়ি খা। হতভম্ব হয়ে যায় কেয়া। কি হলো, সবাই আস্তে খাচ্ছে, তাকে কেন ধমক দিল? কিছু বলার আগেই রাহাত বলল, সৃজন, ওকে কিছু বলো না। সেদিন সৃজনের অনুভূতিগুলো কুহুর জন্য ঝাপসা ছিল।
প্রণয় কি বিবেচনা করতে পারে? যদি পারতো তাহলে কি নিজের থেকে 7 বছরের ছোট বোনের মতো কাজিনের প্রতি দুর্বল হয়? কলেজ যাবে না বলেও নুসাইবাকে জোর করে পাঠিয়েছে শাকিলা বেগম। তবে এসেছে পর থেকে সায়রকে দেখেনি সে। মনে হয় টিচার রুমে বসে আছে। ভাবতেই কেমন লাগে, কলেজের লেকচারার তার বয়ফ্রেন্ড, নিজের ক্লাসে বান্ধবীদের সাথে বসে আছে নুসাইবা। এর মধ্যে ক্লাসে সায়র প্রবেশ করে। সবার দিকে তাকিয়ে নুসাইবার দিকে তাকায় সে। শান্ত হয়ে ক্লাস করাতে মন দেয়। নুসাইবার পাশে বসে থাকা আনিয়া আর নীলিমা ফিসফিস করে বলে, কানে কথাটা পৌঁছতেই ওদের দিকে তাকালো নুসাইবা। আনিয়া হাঁসফাঁস করে বলল, নীলিমা বলে, ভরকায় নুসাইবা আর ছ্যাত করে বলে, চুপ থাক, তোদের এসব কথা বন্ধ করে রাখ বলেছিলাম। সায়র ওর ঝাড়ির শব্দে তাকালো নুসাইবার দিকে। একবার ওয়ান করে শুধু, তারপর সবাই চুপ হয়ে যায়। ক্লাস শেষ করে নুসাইবা বের হয়ে যায়। দুপুর ঘনিয়েছে বেশ। পিচ্ছি, নুসাইবা দাঁড়ায় সায়রের ডাক শুনে। সায়র এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে কিছু বলতেই যাবে, আনিয়া আর নীলিমা এসে ওদের সাথে দাঁড়ায়। নীলিমা আর আনিয়া স্বাভাবিক হয়ে কথা বলে সায়রের সাথে। তোমার বাসা কখন যাবে? নীলিমা আর আনিয়ার উদ্দেশ্যে বলল কথাটা সায়র। আনিয়া হালকা হেসে বলল, তাহলে লেট করো না, চলে যাও। ওর কথা শুনে নুসাইবা ওদের সাথে যেতে নিলে সায়র ডাকে, নুসু, তুমি কোথায় যাও? এদিকে আসো। নুসাইবা ওর দিকে তাকিয়ে আলতো হেসে বলে, ভালো লাগছে না ভাইয়া, শরীরটা বাসায় যাব। ফোঁস করে নুসাইবা বলে, তোরা যা, ভাইয়ের সাথে যাব আমি। নীলিমা ও আনিয়া একবার ওদেরকে দেখে নেয়, তারপরও বিদায় নিয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে কিছু ফিসফিস করছে ওরা। নুসাইবা সায়রের কাছে আসতেই সায়র বলে, ফোন কোথায় তোমার? বাইকে। দেখি। পার্সোনাল। যেখানে তুমি আমার, আবার তোমার পার্সোনাল কি থাকবে? গাল বাঁকায় নুসাইবা। তারপর ব্যাগ থেকে ফোনটা বের করে সায়রের হাতে দেয় আনলক করে। ফোনটা থাবা দিয়ে নিয়ে চোখটা শীতল করে তাকায়। একবার নুসাইবা আবার ফোন। 20টা কল দিয়েছি নুসু, মিউট করে রেখেছো? গলা খাকারি দিয়ে নুসাইবা বলে, আপনি বারবার কল দিয়েছিলেন। বিরক্ত হয় সায়র, তবে কিছু বলে না। ফোনটা ওর হাতে দিয়ে বলে, নাও, আর মিউট করবে না। কল ধরে বলে দিও বিজি থাকলে, আমি আর বিরক্ত করব না। কয়েকটা ছেলে আছে, ব্লক করে দিও। কথা বলি না তো কারোর সাথে। তবুও করে দিও। ঠিক আছে। সায়র আর নুসাইবা হাঁটছে। নুসাইবা আর চোখে একবার দেখে নেয় সায়রকে। তার থেকে অনেক বেশি লম্বা সায়র। সায়রের তুলনায় নুসাইবা সত্যি পিচ্ছি, এই জন্যেই হয়তো পিচ্ছি বলে। নুসাইবা কুহুর মতো না, একটু শর্ট। সায়র হাঁটতে হাঁটতে বলে, মামানি কেন তোমাকে বিয়ে দিতে চাই না? রাস্তার মধ্যে হুট করে এমন প্রশ্ন কে করে? নুসাইবা অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে, তারপর বলে, কুহুর বিষয় তো জানেনি, আম্মু আমাকে এত তাড়াহুড়ো করে বিয়ে দিতে চায় না। সায়র দাঁড়ায় আর নুসাইবার দিকে ফিরে বলে, ওর জন্য কি তুমি বিয়ে করবে না? আমি কি অমন? এটা কখন বললাম? তাহলে চলো বিয়ে করে ফেলি। পিটপিট করে সায়রের দিকে দেখে নুসাইবা। সমস্যা কি? কালকে বলল সময় আছে, আজকে আবার বলে বিয়ের কথা। কেসে ওঠে আপনার দেখছিস মত পাল্টাই। বিয়ে করতে ইচ্ছে করে নুসাইবা। নাউজুবিল্লাহ, এমন নির্লজ্জ দেখি নাই আমি। ছোট মেয়ে একটা, এগুলো কেমন কথা? তার উপর আপনি এখন আমার টিচার। তুমি ছোট না, 18 বছর হয়ে গেছে তোমার। তো সারাক্ষণ তো পিচ্ছি বলেন, আর এমনিতেও এখন লেখাপড়া করতে হবে, আম্মু মাইর দিবে না হলে। হোস করে সায়র বলে, ওরে শাশুড়ি মেয়ে, রাজি হয়ে যা, তোর ঘরের টিচার থাকবে, সারা রাত পড়াবো। খুক খুক করে কেসে দেয় নুসাইবা। ভাই, আপনি আমারে রিকশা করে দেন, আমার মাইন্ড ভালো না। আপনার ভালো কথার খারাপ মানে বের হয় আমার মাথা থেকে।
আর চোখে তাকিয়ে হেসে দেয় সায়র। ওর হাসি দেখে নুসাইবা হেসে দেয়। হাসতে হাসতে বাইকের সামনে এসে বলে, চলো বাসায় নামিয়ে দেব আমি। না না, ভাইয়া বা আব্বু দেখলে কি মনে করবে? পিচ্ছি, আমার সাথে নতুন না, তুমি ওঠো। ঠিক আছে। নুসাইবা সায়রের পিছনে উঠে বসে। অল্প দূর যেতেই সায়র শব্দ করে চেঁচিয়ে বলে, পিচ্ছি শোনো। নুসাইবা বলে বিরক্ত হয়ে। আমি বয়রা না, বলুন। ঠোঁটে একটু হাসি ঝুলিয়ে সায়র বলে, তখন আমার কথায় তোমার মাইন্ডে কি এসেছিল? ডান হাতে সায়রের কাঁধে সজোরে একটা থাপ্পড় দিল নুসাইবা। আহ বলে উঠল সায়র। এক হিসেবে দেখতে গেলে আমিও ওটাই মিন করেছিলাম। এবার পিঠের মধ্যে কিল পড়ে কয়েকবার। সায়র হো হো করে হেসে দেয় আবার। পিচ্ছি, বিয়ে করব। হাসবে না কান্না করবে কে জানে। আকাশের এবার নিজের উপরই রাগ হচ্ছে। ইচ্ছে তো করে হাসপাতালকেই নিজের বাড়ি বানিয়ে ফেলতে। ডাক্তার চেক করে গিয়েছে অন্তিককে অতিরিক্ত চিন্তার কারণে রক্তচাপ বেড়েছে। সাময়িক সময়ের জন্য সেন্সারলেস হয়েছে সে। প্রায় 3 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে অন্তিকের। এখন স্যালাইন চলছে। ডাক্তার ঘুমের ঔষধ দিয়েছে তাই ঘুমাচ্ছে। আকাশ আস্তে করে কেবিনে প্রবেশ করলো। পকেটে থাকা ফোনটা নিয়ে আকাশ তাশাকে কল দিল। কয়েকটা রিং হতেই রিসিভ করলো তাশা। তাও আমার আসতে লেট হতে পারে, তুমি খেয়ে নিও কেমন? ঠিক আছে, এখন সব ঠিক আছে ফ্যাক্টরির? ঠিক আছে, তবে অন্তিক একটু অসুস্থ, কালকে বললাম না ও ফ্রান্স গিয়েছে, ওরা নিয়ে চিন্তায় আছে। ফোঁস করে তাশা বলে, আমি কখনোই কারোর সম্পর্কে বলি না, তবে কি জানেন, কুহু ঠিক করেছে। কুহু একটা বেটার পার্টনার ডিজার্ভ করে আপনার মতো, নাকি অন্তিক ভাইয়ের মতো। রাগ করে বলে দিলে হয় না। মহিলা মানুষ ঝগড়ে 1000বার তালাক দিতে বললেও পুরুষদের সংকোচ করতে হয়, কারণ এখানে মহিলার 1000টা নয়, পুরুষের একটা বাড়ির গুরুত্ব বেশি। তুমি চিন্তা করো না। আমি মনে করি কুহু ঠিক করেছে। নিজে ছেড়ে দেওয়ার পরে আবার কুহুর নিজ থেকে ফিরে আসার স্বপ্ন দেখা নিতান্তই বোকামি। ভালোবাসা মানে ধরে রাখা নাকি অবহেলা করা, তাদের মধ্যে সেটা নয়। অন্তিক চোখ মেলে তাকায়। আকাশ তাশাকে বলে কল কেটে দেয়। আকাশ অন্তিকের কাছে গিয়ে বলে, ঠিক আছিস? মাথা নাড়ে অন্তিক। আকাশ বলে, এমন করে জীবন চলে না অন্তিক, আর কত। আমার মনে হয় এবার থাম এখানেই, ওকে ওর মতো বাঁচতে দে, তুই নিজের মতো বাঁচ। অন্তিক অন্যদিকে ফিরে ফোঁস করে একটা শ্বাস নেয়। হু কথাটা ছোট্ট হলেও এটা উচ্চারণ করতে অন্তিকের কলিজাটা ধরপড় করছে। মাথায় এখনো একটাই কথা, আমি অন্য কারো হয়ে যাব। অন্তিক বলে, কথা বলেছি স্যার। আকাশ নীরব চোখে দেখে অন্তিককে, তারপর বলে, না, ভিডিও আর ওই মেয়ের নাম্বার দিয়ে ব্লক করে দিয়েছে। আর 10-15 মিনিট আগে দেখলাম ওই অ্যাকাউন্ট এই নেই। সবভাবে দ্রুত বাড়িয়ে দিতে চায়। দেখ, বলার পরেও মন মানছে না তার। কুহুকে কি সত্যি সে ভালোবাসে? যদি না বাঁচতো তাহলে এত পীড়া দিচ্ছে কেন কুহু বুকের বাপাসটাই? বলল যে অন্য কারো হয়ে যাবে। সত্যি কি হয়ে যাবে? তার পেছে কি এত অবুঝ, এমন বোকামি করবে? এত কথা মনে থাকলেও মুখের উল্টো, চাই না তার কুহুকে। বাহিরের পরিবেশ দুলছে মৃদু বাতাসে। সন্ধ্যাবেলা একা কক্ষে বসে আছে নীল। কিছু সময় আগে কোর্ট থেকে এসেছে সে। আজকে আনিস শিকদার ছিল তার সাথে। কখনো ভাবিনি বাবা হারিয়ে গিয়ে একটা পরিবার দিয়ে যাবে তাকে। এই 2 দিন অনেক মায়া দিয়েছে তারা। রুমের বাহির থেকে কারো কথার শব্দ পেতেই নীল উঠে বের হয় কক্ষ থেকে। অন্তিক এসেছে, সাথে আকাশ। অন্তিকের এই অবস্থা দেখে একটু এগিয়ে গেল সে। রোমানা বেগম আকাশকে আর অন্তিককে দেখে দৌড়ে গেলেন। কি হয়েছে? হাতে কেন কেন? আকাশ ওনাকে সাইড করে আস্তে করে বলে, আম্মু টেনশনের জন্য একটু মাথা ঘুরছিল। রোমানা বেগম তড়িৎ বেগে এগিয়ে গিয়ে অন্তিকের একটা বাহু ধরতে নিলে অন্তিক ছাড়া দিয়ে বলে ঘোর স্বরে। ধমক দিয়ে ওঠে আকাশ, চুপ করে থাক, এখানে আম্মু খেয়াল রাখবে। তোর একা বাসায় মরে পড়ে থাকলেও কেউ পাবে না তোকে।
নীল দূর থেকে ওদের দেখছে। কারো বাড়িতে এসে পারিবারিক সমস্যাগুলো সত্যি বিভ্রান্তিকর। রোমানা বেগম ওকে আবারও ধরতে যায়, এবারও সরিয়ে দিয়ে আম্মু ভালো লাগছে না, রুমে যাব। অতঃপর আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে সিঁড়ির দিকে পা বাড়ায়। ওদিকে যাওয়ার সময় চোখটা একটু নীলের দিকে যায় তার। ক্রন্দনরত মুখ নীলের, চোখ ফিরিয়ে উপরের দিকে পা বাড়াতেই একটু দুলে ওঠে। দুর্বলতাগুলো কমে যায়নি তার। নীল কাছে থাকাতে দুকদম এগোয়, তবে অন্তিকের হাত ওকে থামাই ইশারায়। আকাশ নির্লিপ্ত নয়নে দেখছে অন্তিককে। সিঁড়ি দিয়ে রেলিং ধরে নিজ রুমে চলে যায় অন্তিক। খট করে দরজা লক করে দেয় সে। রুমে চলে যেতেই রোমানা বেগম কেঁদে ওঠেন আকাশকে ধরে।